আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আজকে আমরা শুরু করব। আমরা 3 নম্বর চ্যাপ্টার শুরু করব। 3 নম্বর চ্যাপ্টারের নাম হলো কোষ রসায়ন, সেল কেমিস্ট্রি। আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো শর্করার বৈশিষ্ট্য, শর্করার কাজ ও প্রকারভেদ। তো কোষ রসায়ন সম্পর্কে একটু জেনে নিই। কোষ রসায়ন জিনিসটা আসলে কি? কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক। কোষে জীবন ধারণের সব উপাদান তৈরি হয় ও বিরাজ করে। উদ্ভিদ দেহ বিভিন্ন অজৈব ও জৈব উপাদানের সমন্বয়ে গঠিত। উদ্ভিদ দেহ বিভিন্ন জৈব এবং অজৈব উপাদান নিয়ে গঠিত। বিজ্ঞানের যে শাখায় কোষস্থ বিভিন্ন জৈব রাসায়নিক উপাদানগুলোর বর্ণনা, পঠন পাঠন ও গবেষণা করা হয় তাকে জৈব রসায়ন বা বায়োকেমিস্ট্রি বলে। তোমরা যখন হায়ার স্টাডি করবা তখন এই কোষ রসায়ন বা বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি বলে একটা সাবজেক্ট পাবা, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় বলো, বায়োকেমিস্ট্রি বলে একটা সাবজেক্ট আছে। আমাদের এটা খুব ভালো সাবজেক্ট। তো জীবদেহের জৈব রাসায়নিক পদার্থগুলোর মধ্যে কার্বোহাইড্রেট বা শর্করা, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন বা আমিষ, নিউক্লিক অ্যাসিড ও অন্যান্য জৈব অ্যাসিড, বিভিন্ন এনজাইম ইত্যাদি প্রধান। তাহলে এই যে রাসায়নিক পদার্থগুলো বললাম এগুলো সবই কোষের মধ্যে বিদ্যমান। আমরা এই কোষ রসায়ন চ্যাপ্টারে আমরা পড়বো কার্বোহাইড্রেট, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, তারপর এনজাইম। তো আর নিউক্লিক অ্যাসিড এটা আমরা ফেলে আসছি কোষ চ্যাপ্টারে। কোষ চ্যাপ্টারে আমরা নিউক্লিয়াস পর্যন্ত পড়েছি, কিন্তু নিউক্লিয়াসের পরেই ছিল নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ এর ভৌত রাসায়নিক গঠন এগুলো ছিল। তো সেগুলো আমরা এখনো পড়াইনি, কারণ কোষ রসায়ন পড়ানোর পরে আমরা আবার ওই ডিএনএ, আরএনএ বা নিউক্লিক অ্যাসিডে ফিরে যাব। আর অন্যান্য জৈব অ্যাসিড এটা আমাদের সিলেবাসে নাই। সেটা যেমন অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এদের গঠন আমাদের সিলেবাসে নাই। আমরা প্রথমে বলছি শর্করা বা কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য। 1 নম্বর, এটি দানাদার, যেমন চিনি। চিনিতে যে শর্করা আছে তার নাম কিন্তু সুক্রোজ। তন্তুময়, সেলুলোজ। আমরা গাছের যে বাকল, তারপরে পাটের আঁশ, তুলা, এগুলোতে যে শর্করা থাকে সেটা হলো তন্তুময় বা পাউডার জাতীয় পদার্থ। এরা স্বাদে মিষ্টি, যেমন চিনি, স্বাদবিহীন, যেমন সেলুলোজ। কারণ আমরা যে চিনি খাই সেই চিনিটা খেলে আমরা মিষ্টি স্বাদ অনুভব করি। আবার যেটা আমরা সেলুলোজ মানে তুলা মুখে দিলে কিন্তু কোনো স্বাদ পাবো না, বা গাছের বাকল মুখে দিলে কোনো স্বাদ পাবো না, স্বাদবিহীন। তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়। অঙ্গার জিনিসটা কি বোঝা সবাই? অঙ্গার এই নামটা কি আগে শুনেছো? না স্যার। অঙ্গার জিনিসটা হলো যে কার্বোহাইড্রেট বা শর্করাকে যদি আমরা তাপ দিতে থাকি, তাহলে কি হবে, এরা একসময় কয়লা বা কয়লা বা ছায়ে পরিণত হবে। তাহলে কয়লা বা ছাই এটা হলো অঙ্গার। কারণ আমরা যদি এক কাঠকে যদি পোড়াতে থাকি, তাপ দেওয়ার ফলে কাঠকে যদি আমরা করি, তাহলে কি হবে, কাঠ কয়লা বা ছাই পরিণত হবে। কারণ কাঠটা হলো এক ধরনের শর্করা। অধিকাংশই পানিতে অদ্রবণীয়। শর্করার অধিকাংশই পানিতে অদ্রবণীয়, তবে সরল প্রকৃতির কার্বোহাইড্রেট পানিতে দ্রবণীয়। যেমন আমরা জানি গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এগুলো পানিতে দ্রবণীয় হয়, কিন্তু সেলুলোজ, স্টার্চ এগুলো কিন্তু পানিতে অদ্রবণীয়। কারণ আমরা জানি আলুতে আছে স্টার্চ, তারপরে চালে আছে স্টার্চ, গমে আছে স্টার্চ, এইগুলো কিন্তু পানিতে ভিজালে কিন্তু দ্রবণীয় হবে না, কারণ ওগুলো হলো জটিল শর্করা। অ্যাসিডের সাথে শর্করা বিক্রিয়া করে স্টার যৌগ গঠন করে। 6 নম্বর, এরা আলোক সক্রিয় ও আলোক সমানুতা প্রদর্শন করে। আলোক সক্রিয় মানে কি, যে এরা আলোর উপস্থিতিতে শর্করার কিছু অণু যেমন গ্লুকোজ, হ্যাঁ, এরা কি করে ডান দিকে অথবা বাম দিকে ঘূর্ণন প্রদর্শন করে। এই জন্য ডান দিকে ঘুরলে ডান ঘূর্ণি, আর বাম দিকে ঘুরলে বাম ঘূর্ণি। আমরা এই আলোক সক্রিয় যৌগগুলো আমরা পরে আসবো, তখন আরো ভালো করে আমরা জানবো। ঠিক একইভাবে আলোক সমানুতা
এটা আমরা পরে জানবো, যে আলোক সক্রিয় এবং আলোক সমনতা কি জিনিসগুলো সেগুলো পরে জানবো। কার্বোহাইড্রেটের কাজ। জীবদেহে শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে এবং জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। হ্যাঁ, কারণ আমরা জানি যে আমাদের দেশের প্রধান খাদ্য কিন্তু ভাত। ভাত কিন্তু এক ধরনের স্টার্চ, বা তাহলে আমরা রুটিও খাই, রুটিও কিন্তু স্টার্চ। তাহলে এটা হলো স্টার্চ। স্টার্চ যখন পরিপাক হয়, পরিপাক হয়ে সরল যে শর্করা তৈরি করে সেটা কিন্তু গ্লুকোজ। হ্যাঁ, আমরা আসলে যে ধরনের খাদ্যই খাই সবশেষে গ্লুকোজে ফিরে আসতে হবে। গ্লুকোজে ফিরে না আসলে সেটা জারিত হবে না, আর জারিত হয়ে শক্তি উৎপন্ন করবে না। আমাদের প্রধান খাদ্য আমরা জানি, কিন্তু এমন অনেক দেশ আছে যেখানে প্রধান খাদ্য কার্বোহাইড্রেট নাও হতে পারে। ইভেন আমাদের দেশে যদি আমরা বাঘ, সিংহ এগুলো চিন্তা করি, তাহলে বাঘ, সিংহ কি খাওয়া খায়? কার্বোহাইড্রেট খায়? না, তারা কি খায়? শর্করা। না, বাঘ, সিংহ এরা কি খায়? শর্করা খায়? কার্বোহাইড্রেট খায়? ভাত দিলে ভাত খাবে? শর্করা খায়, সিংহ, বাঘ এরা কি ভাত দিলে ভাত মানে খাবে? মাংস খায়, মাংস খায়। হ্যাঁ, মাংস খায়। আমি হ্যাঁ, আমিষ। আমিষ আমিষ খায়, আমিষ, সরি। হ্যাঁ আমিষ, লিপিড এগুলো খাবে, মানে চর্বি, তারপরে হলো গোস্ত এগুলো খাবে। তাহলে এখন তারা কিভাবে শর্করা পায়? তাহলে তাদের দেহ কিন্তু শর্করা উৎপন্ন হবে কিভাবে? কারণ তারা আমিষ খেয়েছে, তারা লিপিড খেয়েছে। সেগুলো কি করবে? সেগুলো একটা প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ তৈরি করবে, এবং সেই প্রক্রিয়াটার নাম হলো গ্লুকোনিওজেনেসিস। সেই প্রক্রিয়ার নাম হবে গ্লুকোনিওজেনেসিস। ঠিক আছে? তাহলে গ্লুকোনিওজেনেসিস কথার অর্থ কি? গ্লুকোজ নতুন ভাবে তৈরি হচ্ছে, গ্লুকোজ নতুন ভাবে তৈরি হচ্ছে, তাকে আমরা বলবো গ্লুকোনিওজেনেসিস। সবাই বুঝতে পারলাম? গ্লুকোনিওজেনেসিস, এটা আমি ওয়ার্ডটা লিখে দিলাম। তাহলে আমরাও যদি কার্বোহাইড্রেটের জায়গায় আমরাও যদি আমিষ খাই বা চর্বি খাই, তাহলে কি হবে? আমিষ বা চর্বি এই গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় তোমার শর্করায় পরিণত করবে বা গ্লুকোজে পরিণত করবে। তখন সবল শোষণের মাধ্যমে গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন করবে। আচ্ছা, এবার আসবো উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। সাপোর্টিং টিস্যু মানে কি? যে উদ্ভিদ যে এই যে দৃঢ়ভাবে খাড়া হয়ে অবস্থান করছে, হ্যাঁ, এটার সাপোর্ট দিবে হলো কার্বোহাইড্রেট। কারণ এই সাপোর্টিং টিস্যু গঠন করতে গিয়ে সেলুলোজ ভূমিকা রাখে। উদ্ভিদ দেহ গঠনকারী পদার্থগুলোর কার্বন কাঠামো প্রদান করে। তাহলে উদ্ভিদ দেহ গঠনের জন্য যে পদার্থগুলো দরকার সেগুলো কার্বন কাঠামো প্রদান করে। তাহলে উদ্ভিদ দেহ মূল কাণ্ড, পাতা বা ত্বক এগুলো গঠন করার জন্য অনেক শর্করা দরকার। কোনো জায়গায় হয়তো স্টার্চ, আবার কোনো জায়গায় সেলুলোজ, হ্যাঁ, আবার কোনো জায়গায় গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো যেটাই তৈরি, যে পদার্থই লাগুক, প্রত্যেকটা পদার্থতেই কার্বনের শিকল থাকবে বা কার্বন কাঠামো থাকবে। প্রাণীদেহে হাড়ের সন্ধিস্থলে লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে। তাহলে আমাদের যে বিভিন্ন অস্থিসন্ধি আছে, এই অস্থিসন্ধির যে মাছগুলোতে এক ধরনের তরল পথ থাকে, এই তরলগুলো হলো লুব্রিক্যান্ট হিসেবে কাজ করবে, এবং এই তরল থাকার কারণে আমাদের কিন্তু হাড়ের ঘর্ষণজনিত আঘাত থেকে আমরা রক্ষা পেয়ে থাকি। ঠিক আছে? তাহলে আমাদের অস্থিসন্ধির মাঝে এরকম কার্বোহাইড্রেট লুব্রিক্যান্ট হিসেবে থাকে। উদ্ভিদ দেহে সঞ্চয়ী পদার্থ হিসেবে বিরাজ করে। তাহলে উদ্ভিদ কোষে আমরা জানি উদ্ভিদ কোষের সঞ্চয়ী পদার্থ স্টার্চ। তাহলে স্টার্চ হলো এক ধরনের শর্করা বা কার্বোহাইড্রেট। তাহলে এই জন্য আমরা বলছি উদ্ভিদ দেহে সঞ্চয়ী পদার্থ হিসেবে বিরাজ করে। এই হলো তাহলে কার্বোহাইড্রেটের কাজ। এরপর আমরা আসবো কেলভিন চক্র, ক্রেবস চক্র ইত্যাদি গুরুত্বপূর্ণ চক্রে কার্বোহাইড্রেট সক্রিয়ভাবে অংশ নেয়। কেলভিন চক্র এটা সালোক সংশ্লেষণ এর একটা অন্ধকার পর্যায়, এবং এই কেলভিন চক্রে আমরা জানি গ্লুকোজ তৈরি করে। আবার ক্রেবস চক্র হলো সমাজ শোষণের একটা পর্যায়। ক্রেবস চক্রের মাধ্যমে গ্লুকোজ বিভিন্ন এনজাইম দ্বারা ভেঙে
শক্তি উৎপন্ন করে, এটিপি, NADH2 ইত্যাদি শক্তি উৎপন্ন করে। তাহলে কেলভিন চক্র বা ক্রেবস চক্র যেটাতেই আমরা যাচ্ছি সেখানে কিন্তু শর্করা ইনভলভ। কেলভিন চক্রে যেমন শর্করা তৈরি হচ্ছে, ক্রেবস চক্রে আবার দেখা যাচ্ছে শর্করা ভেঙে যাচ্ছে বা গ্লুকোজ ভেঙে যাচ্ছে, ভেঙে শক্তি উৎপন্ন করছে। তাহলে এই চক্রগুলো সঠিকভাবে সম্পন্ন করার জন্য কার্বোহাইড্রেটের অংশগ্রহণ প্রয়োজন। বিভিন্ন প্রকার কোএনজাইমের গাঠনিক অংশ হিসেবে থাকে। আমরা এনজাইমের নাম শুনেছি, কিন্তু কোএনজাইম হয়তো আমরা শুনি নাই। আমরা এই চ্যাপ্টারেই কোএনজাইম জিনিসগুলো কি আমরা এই চ্যাপ্টার এনজাইম যখন পড়বো তখন আমরা জেনে নেব। আপাতত এটুকু জেনে রাখো যে কোএনজাইম একাকী কোনো কাজ করতে পারে না। হ্যাঁ, কোএনজাইম কোনো যৌগকে ভাঙতে পারে না বা বিশ্লেষণ করতে পারে না। তো এই কোএনজাইমের সাথে যখন এনজাইম অ্যাড হয়ে যায় তখন এই কোএনজাইম গুলো সক্রিয় হয়। তাহলে কোএনজাইম এনজাইম ছাড়া নিষ্ক্রিয়। আবার কোএনজাইম যখন এনজাইম সহযোগে কোনো যৌগের সাথে বিক্রিয়া করবে তখন কোএনজাইম অ্যাক্টিভ অবস্থায় থাকে। কিন্তু কোএনজাইমের সাথে যদি কোনো যৌগের বিক্রিয়া ঘটানো হয়, কোএনজাইম সেই যৌগকে কিছুই করতে পারবে না। কো মানে সহযোগী। কার সহযোগী? এনজাইমের সহযোগী। ফ্যাটি অ্যাসিড ও অ্যামাইনো অ্যাসিড বিপাকে সাহায্য করে। তাহলে কার্বোহাইড্রেট ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড বিপাকে সাহায্য করে। সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন ইত্যাদি কার্বোহাইড্রেট কোষ প্রাচীরের প্রধান উপাদান। আমরা প্রথম চ্যাপ্টারে দেখেছিলাম যে কোষ প্রাচীরের গঠনে সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো আমরা দেখেছিলাম, পেকটিনও দেখেছিলাম। আমাদের কি মনে আছে যে কোষ প্রাচীরের যে তিনটে স্তর ছিল? একটা ছিল মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। তাহলে সেলুলোজ কোন প্রাচীরে ছিল মনে আছে? মধ্যপর্দায়। না, সেলুলোজ ছিল প্রাইমারি প্রাচীর আর সেকেন্ডারি প্রাচীরে। হেমিসেলুলোজ ছিল শুধু প্রাইমারি প্রাচীরে, আর পেকটিন ছিল মধ্যপর্দায়। আর কাইটিন সব উদ্ভিদের কোষের কোষ প্রাচীরে থাকে না, কাইটিন থাকে ছত্রাক জাতীয় যে উদ্ভিদ আছে সেই উদ্ভিদের কোষ প্রাচীর গঠনে কাইটিন ভূমিকা পালন করে। আমরা কোষ প্রাচীর যখন পড়াইছিলাম তখন এগুলো সম্পর্কে বলেছিলাম। তাহলে এই ছিল হলো কাজ। তাহলে শর্করার বৈশিষ্ট্য আর কাজের মধ্যে কারো কোথাও সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা এবার শর্করার শ্রেণীবিভাগে যাব বা কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ আমরা তিনটা ভিত্তির উপর নির্ভর করে করেছি। একটা হলো স্বাদের ভিত্তিতে, একটা হলো গঠন অণুর ভিত্তিতে, আর একটা হলো বিজারণ ক্ষমতার উপর নির্ভর করে। প্রথমে আমরা স্বাদের ভিত্তি থেকে শর্করাকে বা কার্বোহাইড্রেটকে দুই ভাগে ভাগ করেছি। একটা হলো সুগার আর একটা হলো নন সুগার। গঠন অণুর ভিত্তিতে শর্করাকে চার ভাগে ভাগ করা হয়। এটা মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। হ্যাঁ, এটা হলো গঠন অণুর উপর নির্ভর করে কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। আবার মনোস্যাকারাইডকে আমরা ভাগ করব কার্বন সংখ্যার ভিত্তিতে। মনোস্যাকারাইডে আমরা জানি মনোস্যাকারাইডের কার্বন পরমাণুর সংখ্যা 3 থেকে 10টি থাকে। যদি 3টি কার্বন থাকে তাহলে তখন বলবো ট্রায়োস। মনোস্যাকারাইডে যদি 4টি কার্বন থাকে টেট্রোস, 5টি থাকলে পেন্টোস, 6টি থাকলে হেক্সোস, 7টি কার্বন থাকলে হেপ্টোস। এখানে আমরা 8, 9, 10 দিই নাই। 8টা কার্বন থাকলে হবে অক্টোস, 9টা থাকলে হবে ননোস, আর 10টা কার্বন থাকলে ডেকোস। তাহলে আমরা কার্বন সংখ্যার ভিত্তিতে মনোস্যাকারাইডকে কয় ভাগে ভাগ করছি? এখানে আমাদের এখানে দেওয়া আছে 5টা। আর কয়টা আমি বললাম মুখে? 3টা বলেছি। তাহলে 5 আর 3 8। তাহলে আমরা কার্বন সংখ্যার ভিত্তিতে মনোস্যাকারাইডকে 8 ভাগে ভাগ করতে পারবো। কিন্তু তোমাদের সিলেবাসে 3, 4, 5, 6 পর্যন্ত তোমাদের সিলেবাসে আছে। 7, 8, 9, 10 সিলেবাসে নাই। কাজে আমরা এই 4টায় পর্যন্ত শিখবো। আচ্ছা, এবার আসি আমরা ডাইস্যাকারাইড। তারপর আসবো ডাইস্যাকারাইডের কোনো ভাগ নাই। অলিগোস্যাকারাইডের আবার ভাগ আছে। অলিগোস্যাকারাইডে আমরা দেখব যে এখানে 3 থেকে 10টি মনোস্যাকারাইড। আমরা মনোস্যাকারাইডে যেমন দেখেছিলাম 3 থেকে 10টি কার্বন পরমাণু, কিন্তু অলিগোস্যাকারাইডে কি দেখব যে 3 থেকে 10টি মনোস্যাকারাইড নিয়ে অলিগোস্যাকারাইড গঠিত। তাহলে 3টি মনোস্যাকারাইড থাকলে ট্রাইস্যাকারাইড, 4টি থাকলে টেট্রা, 5টি
মনোস্যাকারাইড থাকলে পেন্টা, 6টি থাকলে হেক্সা, এভাবে 7টা 8টা 9টা 10টা হলে ডেকাস্যাকারাইড। তাহলে এই অলিগোস্যাকারাইডকেও আমরা ভাগ করতে পারি 8 ভাগে। যে মনোস্যাকারাইড কয়টা আছে সেটার উপর নির্ভর করে আমরা অলিগোস্যাকারাইডকেও 8 ভাগে ভাগ করতে পারি। তো অলিগোস্যাকারাইডের ভাগ তোমাদের সিলেবাসে আবার নাই, এটার বর্ণনা তোমাদের সিলেবাসে নাই। পলিস্যাকারাইড, পলিস্যাকারাইডকে আমরা 2 ভাগে ভাগ করেছি, একটা হলো গঠন সহায়ক আর একটা হলো সঞ্চিত। গঠন সহায়ক মানে কি? যেমন আমরা জানি যে উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরে আমরা দেখেছি সেলুলোজ ভূমিকা রাখে, পেকটিক অ্যাসিড ভূমিকা রাখে। সেলুলোজ প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর তৈরি করে কোষ প্রাচীরে, আর পেকটিক অ্যাসিড কোষ প্রাচীরের মধ্যপর্দা গঠন করে। এই জন্য গঠন সহায়ক পলিস্যাকারাইড হলো সেলুলোজ আর একটা হলো পেকটিক অ্যাসিড। আর সঞ্চিত পলিস্যাকারাইডের নাম কি? একটা হলো স্টার্চ আর একটা হলো গ্লাইকোজেন। কারণ আমরা জানি উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হলো স্টার্চ। আবার কিছু উদ্ভিদ আছে যাদের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন। কেউ কি বলতে পারবা কোন ধরনের উদ্ভিদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন? কোন ধরনের উদ্ভিদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন? কেউ কি বলতে পারবা? স্টার্চ হলো সব উদ্ভিদের, ম্যাক্সিমাম উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হলো স্টার্চ। কিন্তু কিছু উদ্ভিদ আছে, উদ্ভিদ কোষ আছে যাদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। সেই উদ্ভিদগুলোর নাম কি? কারো জানা আছে? না স্যার। ছত্রাক। তাহলে সেই উদ্ভিদগুলোর নাম কি? ছত্রাক। তাহলে ছত্রাক জাতীয় উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। ইভেন আমরা যারা প্রাণীদের যে কোষ আছে, এই প্রাণী কোষের সঞ্চিত খাদ্য কিন্তু গ্লাইকোজেন। ঠিক আছে? যারা পরনির্ভরশীল, নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাদের ক্ষেত্রে দেখবা যে গ্লাইকোজেন সঞ্চিত খাদ্য হিসেবে থাকে। যেমন আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না, এই জন্য গ্লাইকোজেন। ছত্রাকও ঠিক তাই। তবে কিছু ব্যতিক্রমও দেখা যায়। আচ্ছা, এবার আমরা আসবো বিজারণ ক্ষমতার উপর নির্ভর করে। তাহলে বিজারণ ক্ষমতার উপর নির্ভর করে শর্করা 2 ধরনের, একটাকে বলছি আমরা রিডিউসিং সুগার, আরেকটাকে বলছি আমরা নন রিডিউসিং সুগার। আচ্ছা, এগুলো মানে কি? এগুলো আমরা এখন আবার জানবো। এটা জাস্ট একটা আউটলাইন ছিল, এখন আমরা যাব বিস্তারিত। তাহলে প্রথমটা ছিল স্বাদের উপর নির্ভর করে। কার্বোহাইড্রেট 2 ধরনের হয়, একটা হলো সুগার আর একটা হলো নন সুগার। সুগারের বৈশিষ্ট্যে যায় এরা স্বাদে মিষ্টি, দানাদার এবং পানিতে দ্রবণীয়। উদাহরণ গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ ইত্যাদি। তাহলে আমরা যদি সুক্রোজের কথা চিন্তা করি, সুক্রোজ কিন্তু সুক্রোজের যে অণুগুলো আছে, এই অণুগুলো মিলে সুক্রোজের যে রাসায়নিক পদার্থ রয়েছে, অণু বলা ঠিক হবে না, রাসায়নিক পদার্থ। সুক্রোজ যে রাসায়নিক পদার্থ আছে, এই রাসায়নিক পদার্থগুলো মিলে কি তৈরি করে? চিনি তৈরি করে। তাহলে আমরা দেখেছি চিনি যদি আমরা খাই মিষ্টি লাগে। আবার চিনির ফর্ম আমরা বা গঠন দেখেছি দানাদার। চিনি পানিতে দিলে পানিতে মিশে যায়। নন সুগার এরা স্বাদে মিষ্টি নয়, অদানাদার, পানিতে অদ্রবণীয়। মানে সুগারের বৈশিষ্ট্যগুলো জাস্ট বিপরীত। উদাহরণ হিসেবে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। এখন আমরা যদি একটা তুলা এক গ্লাস পানিতে রেখে দিই, তুলার কিছুই হবে না। বা আমরা যদি এক মুঠ চাল পানিতে ডুবিয়ে রাখি, কিছুই হবে না। ঠিক আছে? মানে সেগুলো পানিতে মিশবে না। ওকে, তাহলে এই হলো নন সুগার। তাহলে এটা ছিল স্বাদের উপর নির্ভর করে। এখন আমরা যাব রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেটকে 4 ভাগে ভাগ করব আমরা। প্রথম ভাগটার নাম হলো মনোস্যাকারাইড। তাহলে গ্রিক মোনো মানে এক, আর স্যাকারিন মানে হলো সুগার। দুটোই কিন্তু গ্রিক ওয়ার্ড, মোনো এবং স্যাকারিন দুটোই গ্রিক ওয়ার্ড। গ্রিক মোনো মানে এক, স্যাকারিন মানে সুগার বা চিনি। তাহলে একটি মাত্র কার্বন শৃঙ্খল নিয়ে গঠিত সরল কার্বোহাইড্রেটকে মনোস্যাকারাইড বলে। তাহলে মনোস্যাকারাইডে একটি মাত্র কার্বন শৃঙ্খল থাকবে। আচ্ছা, এটা আমরা আরেকভাবে বলতে পারি, যেসব শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে শর্করার আর কোনো ক্ষুদ্রতম একক পাওয়া যায় না, তাকে আমরা বলতে পারি মনোস্যাকারাইড। আমি আবার বলছি, যেসব শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে শর্করার আর কোনো ক্ষুদ্রতম একক পাওয়া যায় না, তাকে আমরা বলবো
মনোস্যাকারাইড। তাহলে এখানে যে সংজ্ঞাটা আছে সেটা বললেও হবে, আমি আরেকটা যে সংজ্ঞা বললাম এটা বললেও হবে। উদাহরণ গ্লিসারলডিহাইড, তাহলে এটা একটা মনোস্যাকারাইড। আর আমরা একটু আগে বলেছিলাম যে মনোস্যাকারাইডে কার্বন পরমাণুর সংখ্যা কয়টি, একটু আগে বলেছিলাম, কারো কি মনে আছে? মনোস্যাকারাইডে একটি হ্যাঁ একটি কার্বন একটি না, এটা হলো কার্বন শৃঙ্খল। শৃঙ্খল ও, মানে চেইন। শৃঙ্খল মানে চেইন। আমরা বলেছিলাম একটু আগে ওই যে এটা পড়ানোর সময় বলেছিলাম, ওই যে প্রকারভেদ পড়ানোর সময় বলেছিলাম যে মনোস্যাকারাইডকে কার্বন সংখ্যার ভিত্তিতে 5 ভাগে ভাগ করা হয়। আসলে 8 মনোস্যাকারাইডে ভাগে 8 ভাগে। তাহলে মনোস্যাকারাইডে সর্বনিম্ন কার্বন কত আর সর্বোচ্চ কার্বন কত? সর্বনিম্ন 3 3টি। আর সর্বোচ্চ 10। হ্যাঁ, সর্বনিম্ন 3টি এবং সর্বোচ্চ 10। তাহলে মনোস্যাকারাইডে কার্বন পরমাণুর সংখ্যা 3 থেকে 10টি। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা আসবো ডাইস্যাকারাইড। গ্রিক ডাই মানে 2 আর স্যাকারিন মানে সুগার বা চিনি। তাহলে আমরা বলবো দুটি মনোস্যাকারাইড একত্রে যুক্ত হয়ে যে কার্বোহাইড্রেট গঠন করে তাকে ডাইস্যাকারাইড বলে। আচ্ছা, এটা একটা সংজ্ঞা। আমরা আরেকটা সংজ্ঞা বলতে পারি, যেসব শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে 2টি মনোস্যাকারাইড একক পাওয়া যায়। ঠিক আছে, এটা বললেও হবে। যেসব শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে 2টি মনোস্যাকারাইড একক পাওয়া যায়। আমার এখানে যেটা দেওয়া আছে এটা বললেও হবে। তাহলে ডাইস্যাকারাইডের উদাহরণ সুক্রোজ, হ্যাঁ, যেমন চিনিতে আছে সুক্রোজ। আবার ল্যাকটোজ, ল্যাকটোজ কিন্তু দুধের শর্করা, দুধে যে শর্করা পাওয়া যায় সেটা কিন্তু ল্যাকটোজ, সেটাও কিন্তু একটা ডাইস্যাকারাইড। তাহলে এই গেল ডাইস্যাকারাইড। এবার আসবো অলিগোস্যাকারাইড। তাহলে অলিগোস্যাকারাইড কাকে বলা হবে? গ্রিক অলিগো মানে ফিউ বা স্বল্প, স্যাকারিন মানে সুগার বা চিনি। তাহলে যেসব কার্বোহাইড্রেট কে আদ্র বিশ্লেষণ করলে 3 থেকে 10টি মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তাদেরকে অলিগোস্যাকারাইড বলে। হ্যাঁ, তাহলে আমরা এটা আরেকভাবে বলতে পারি যে যেসব শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে 3 থেকে 10টি মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তাদেরকে অলিগোস্যাকারাইড বলে। এটার উদাহরণ হলো র্যাফিনোজ। র্যাফিনোজ হলো একটা ট্রাইস্যাকারাইড। তাহলে র্যাফিনোজ যদি ট্রাইস্যাকারাইড হয় তাহলে র্যাফিনোজ গঠনে কয়টা মনোস্যাকারাইড দরকার? 3টা। 3টা। গুড। এবার আসবো আমরা পলিস্যাকারাইড। গ্রিক পলি মানে বহু, স্যাকারিন মানে সুগার বা চিনি। তাহলে যেসব কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে অনেকগুলো মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তাদের পলিস্যাকারাইড বলে। তাহলে কতগুলো পাওয়া যাবে? কমপক্ষে 10-এর অধিক। কেন 10-এর অধিক বলছি? কারণ 10টি মনোস্যাকারাইড পেলে তাকে আমরা কি বলবো? ওই অলিগোস্যাকারাইড। হ্যাঁ, এই জন্য আমরা বলছি 10-এর অধিক। 10-এর অধিক হলেই, 10-এর অধিক মনোস্যাকারাইড পাওয়া গেলেই সেটা হয়ে যাবে পলিস্যাকারাইড। যেমন হলো স্টার্চ। তাহলে এই রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগটা সবাই বুঝেছো? হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা, এবার আমরা আসবো বিজারণ ক্ষমতার উপর নির্ভর করে কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। একে আমরা 2 ভাগে ভাগ করেছি শর্করাকে, একটা হলো রেডিউসিং সুগার বা বিজারক শর্করা, আরেকটাকে বলছি নন রেডিউসিং সুগার বা অবিজারক শর্করা। তো আমরা প্রথমে আসি বিজারক শর্করা। যেসব কার্বোহাইড্রেটে কমপক্ষে একটি মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে, হ্যাঁ, তাহলে মুক্ত অ্যালডিহাইড বা মুক্ত কিটোন গ্রুপ থাকে, হ্যাঁ, যার ফলে ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে তাদেরকে রিডিউসিং সুগার বা বিজারক শর্করা বলে। উদাহরণ হিসেবে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ। আসলে সব মনোস্যাকারাইডই হলো বিজারক শর্করা। সব মনোস্যাকারাইডই হলো বিজারক শর্করা। তাহলে গ্লুকোজের গঠনে আমরা দেখব একটি মুক্ত অ্যালডিহাইড থাকে। ফ্রুক্টোজের গঠনেও আমরা দেখব একটি মুক্ত কিটোন গ্রুপ থাকে। ম্যানোজে আবার একটি মুক্ত অ্যালডিহাইড গ্রুপ থাকে। তাহলে আমরা কি বললাম? যেসব কার্বোহাইড্রেটে কমপক্ষে একটি মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে যার ফলে এরা ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে তাদেরকে রিডিউসিং সুগার বা বিজারক শর্করা বলে। এখানে কয়েকটা লেখা আছে, বারফোর্ড, ফেহেলিং, বেনেডিক্ট।
বারফোর্ড এগুলো একটা দ্রবণের নাম, ফেনি একটা দ্রবণের নাম, বেনেডিক্ট একটা দ্রবণের নাম। তো এই দ্রবণগুলোতে যে যৌগগুলো থাকে সে যৌগগুলোতে ক্ষারীয় আয়ন থাকে। তাহলে যদি আমরা বারফোর্ড দ্রবণ চিন্তা করি, বারফোর্ড দ্রবণে যদি গ্লুকোজ ছেড়ে দেওয়া হয় তাহলে এই গ্লুকোজ কি করবে, বারফোর্ড দ্রবণের যে যৌগ আছে সেই যৌগের ক্ষারীয় আয়নকে বিজারিত করে ফেলবে। হ্যাঁ, যার ফলে তখন তাকে আমরা বলবো রিডিউসিং সুগার। তাহলে আমি আবার বলছি, যেসব শর্করায় কমপক্ষে একটি মুক্ত অ্যালডিহাইড বা একটি মুক্ত কিটোন গ্রুপ থাকায় ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে তাদেরকে রিডিউসিং সুগার বা বিজারক শর্করা বলে। তাহলে সব মনোস্যাকারাইড হলো বিজারক শর্করা, যেমন এখানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ এগুলো কিন্তু সবই মনোস্যাকারাইডের উদাহরণ। আচ্ছা, এবার আমরা আসবো নন রিডিউসিং সুগার। নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা, যেসব কার্বোহাইড্রেটে একটিও মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ না থাকায় ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে না তাদেরকে নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা বলে। যেমন হেমিসেলুলোজ, কাইটিন, সুক্রোজ এগুলো। হ্যাঁ, তাহলে আমরা দেখব যে সুক্রোজের গঠনে আমরা জানি এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রুক্টোজ থাকে। তাহলে সুক্রোজ যখন গঠন হয় তখন গ্লুকোজের অ্যালডিহাইড গ্রুপ এবং ফ্রুক্টোজের কিটোন গ্রুপ এই এদের যে মুক্ত থাকার অস্তিত্ব নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই নষ্ট হয়ে যাওয়ার কারণে সুক্রোজ হ্যাঁ কোনো ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে না। ঠিক আছে, কিন্তু যখন গ্লুকোজ আলাদা ছিল বা ফ্রুক্টোজ যখন আলাদা ছিল তখন গ্লুকোজে ছিল একটি মুক্ত অ্যালডিহাইড এবং ফ্রুক্টোজে ছিল একটি কিটোন, এই জন্য তখন তারা রিডিউসিং সুগার। কিন্তু গ্লুকোজ আর ফ্রুক্টোজ যখন যখন মিলিত হয়, বিক্রিয়ার মাধ্যমে মিলিত হয়ে সুক্রোজ গঠন করে, তখন কিন্তু গ্লুকোজের যে মুক্ত অ্যালডিহাইড এবং ফ্রুক্টোজের যে মুক্ত কিটোন সেই অস্তিত্ব নষ্ট হয়ে যায়। এই জন্য সুক্রোজ অবিজারক শর্করা। ঠিক একইভাবে হেমিসেলুলোজ, কাইটিন এগুলোও কিন্তু অনেকগুলো গ্লুকোজ অণু দ্বারা গঠিত। এই কারণে এদেরও মুক্ত অ্যালডিহাইডের যে অস্তিত্ব সেটা নষ্ট হয়ে যায়। তাহলে আমরা কি বুঝলাম, যে কার্বোহাইড্রেটের মুক্ত অ্যালডিহাইড থাকবে বা মুক্ত কিটোন থাকবে তারাই শুধুমাত্র বিজারক শর্করা হতে পারে। আর কোনো শর্করাতে যদি মুক্ত অ্যালডিহাইড বা মুক্ত কিটোন গ্রুপ না থাকে, হ্যাঁ, তাহলে তাদেরকে আমরা বলবো নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা। তাহলে কি আমরা রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগার এটা বুঝলাম? হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিসে যাব, সেটা হলো মনোস্যাকারাইডের বৈশিষ্ট্য যাব। আমরা মনোস্যাকারাইডের বৈশিষ্ট্য বা মনোস্যাকারাইড সম্পর্কে আমরা জানবো। তাহলে মনোস্যাকারাইড কাকে বলে সেটা তো আমরা একটু আগেই জেনেছি, যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে, হাইড্রোলাইসিস কথার অর্থ হলো হাইড্রো মানে পানি আর লাইসিস মানে ব্রেকডাউন বা বিশ্লেষণ। তাহলে যে কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে আর কোনো সরল শর্করা বা কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না, সেগুলোই মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডের বৈশিষ্ট্য, মনোস্যাকারাইড অন্যান্য জটিল কার্বোহাইড্রেট তৈরির গাঠনিক ইউনিট হিসেবে কাজ করে। মানে বড় বড় যে শর্করাগুলো আছে সেই শর্করা গঠনে মনোস্যাকারাইড বিল্ডিং ইউনিট। মনে করো যে স্টার্চ তৈরি করতে হবে বা সেলুলোজ তৈরি করতে হবে, তাহলে স্টার্চের গঠন বা সেলুলোজের গঠন তৈরি করার ক্ষেত্রে গ্লুকোজ কি হিসেবে কাজ করবে, বিল্ডিং ইউনিট হিসেবে কাজ করবে। এর সাধারণ সংকেত CnH2nOn। এন এর মান যদি এখানে 6 হয় তাহলে C6H12O6, তখন এটা হয়ে যাবে গ্লুকোজ। ঠিক আছে, তাহলে এইভাবে মনোস্যাকারাইডের সাধারণ সংকেত হলো CnH2nOn। মনোস্যাকারাইড সমূহে একটি মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ এবং একাধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকে। আমরা যখন মনোস্যাকারাইডের স্ট্রাকচার গুলো দেখব তখন দেখব যে কমপক্ষে একটা অ্যালডিহাইড থাকবেই বা একটা কিটোন গ্রুপ থাকবেই এবং একাধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। অ্যালডিহাইড গ্রুপ, এটা হলো অ্যালডিহাইড গ্রুপ বা এটা হলো একটা কার্যকরী মূলক যেটা আমরা দেখব, বা কিটোন গ্রুপ, এটা হলো কিটোন গ্রুপ। হ্যাঁ, তাহলে এটা আমরা দেখব কিটোন গ্রুপ মুক্তভাবে থাকায় এরা বিজারক পদার্থ হিসেবে কাজ করে।
হ্যাঁ, তাহলে এই গ্রুপগুলো যদি মুক্ত অবস্থায় থাকে তখন সেগুলো বিজারক শর্করা হিসেবে কাজ করতে পারবে এবং তখন এদেরকে রিডিউসিং গ্রুপ বলা হয়। আমরা একটু আগে পড়েছিলাম যে যেসব শর্করায় কমপক্ষে একটি অ্যালডিহাইড গ্রুপ বা কমপক্ষে একটি কিটোন গ্রুপ মুক্ত অবস্থায় থাকে তারা বিজারক শর্করা হিসেবে কাজ করে। ওই কথাটাই এখানে বলা হয়েছে। কাজেই অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপ যুক্ত কার্বোহাইড্রেটকে রিডিউসিং সুগার বলা হয়। মনোস্যাকারাইড সমূহ সাধারণত মিষ্টি স্বাদ বিশিষ্ট, দানাদার, পানিতে দ্রবণীয় এবং আলোক সক্রিয়। হ্যাঁ, তাহলে মনোস্যাকারাইড গুলো এদের স্বাদটা মিষ্টি হয়, দানাদার হয়, পানিতে দ্রবণীয় বা পানিতে মিশে এবং আলোর উপস্থিতিতে এরা রোটেশন ঘটায়। রোটেশন মানে ঘূর্ণন। কোনো মনোস্যাকারাইড ডান দিকে ঘুরে, কোনো মনোস্যাকারাইড বাম দিকে ঘুরে। ডান দিকে ঘুরলে ডান ঘূর্ণি আর বাম দিকে ঘুরলে বাম ঘূর্ণি। তাহলে এগুলো হচ্ছিল মনোস্যাকারাইডের বৈশিষ্ট্য। আমরা এবার যাব মনোস্যাকারাইডের প্রকারভেদ। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে মনোস্যাকারাইডের কার্বন পরমাণুর সংখ্যা কয়টি, এটা আমি বারবার জিজ্ঞেস করছি। কিছুক্ষণ আগে 8টি। 8টি না, বলতে হবে 3 থেকে 10টি। এই 3 থেকে 10টি। হ্যাঁ, এখন এই কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী মনোস্যাকারাইডকে আমরা ভাগ করব 8টি। ঠিক আছে, 8 ভাগে ভাগ করতে পারবো। কিসের উপর ভিত্তি করে? কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে। যদি আমরা বলি ট্রায়োজ, এটা হলো ট্রায়োজের রাসায়নিক সংকেত। তাহলে যে মনোস্যাকারাইডে 3 কার্বন থাকবে তাকে বলবো ট্রায়োজ। 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় ট্রায়োজ। আচ্ছা, এখানে অ্যালডোজ এবং কিটোজ বলে একটা কথা আমরা পাচ্ছি। অ্যালডোজ শর্করা আর এটা হলো কিটোজ শর্করা। তাহলে হোয়াট ইজ অ্যালডোজ আর হোয়াট ইজ কিটোজ শর্করা? অ্যালডোজ মানে কি? যেসব শর্করাতে অ্যালডিহাইড গ্রুপ থাকবে, যেসব শর্করায় অ্যালডিহাইড গ্রুপ থাকবে তাকে বলবো অ্যালডোজ শর্করা, আর যেসব শর্করায় কিটোন গ্রুপ থাকবে তাকে বলবো কিটোজ শর্করা। তাহলে ট্রায়োজের উদাহরণ হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালডোজ শর্করা গ্লিসারলডিহাইড আর কিটোজ শর্করা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। ডান সাইডে স্ট্রাকচার দেওয়া আছে, উপরে একটু খেয়াল করো। তাহলে গ্লিসারলডিহাইড, অ্যালডোজ, এই যে নিচে অ্যালডোজ কথাটা লিখেছি, উপরে কি 1 নম্বর কার্বনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যালডিহাইড রয়েছে, CHO, এটা কিন্তু অ্যালডিহাইড। তাহলে এই কারণে এই শর্করাটা হবে অ্যালডোজ। ঠিক আছে, গ্লিসারলডিহাইড হলো এক ধরনের অ্যালডোজ। আবার ডান দিকে আমরা আরেকটা দেখতে পাচ্ছি ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এটাকে বলছি কিটোজ। তাহলে 2 নম্বর কার্বনে দেখো কিটোন গ্রুপটা আছে। তাহলে 2 নম্বর কার্বনে কিটোন গ্রুপ থাকার কারণে এরা হবে কিটোজ। তাহলে আমরা এখানে দেখতে পেলাম, তাহলে অ্যালডোজ কিটোজ এই জিনিসটা বুঝেছো? অ্যালডোজ কেন বলা হয়, কিটোজ কেন বলা হয়? জি স্যার। আচ্ছা, এবার এখানে দেখো, এটা কিন্তু অ্যালডোজ, আবার একাধারে এটা কি ট্রায়োজ না? যেহেতু 3টা কার্বন আছে। হ্যাঁ, আমার কার্সর দিয়ে দেখাচ্ছি আমি গ্লিসারলডিহাইডের যে স্ট্রাকচার, এখানে কয়টা কার্বন? 1 কার্বন, 1 কার্বন, 2 কার্বন, 3, তাই না? তাহলে কয়টা কার্বন আছে? হ্যাঁ, 3টা কার্বন। 3টা। তাহলে 3টা কার্বনের জন্য ট্রায়োজ, আবার সে কি অ্যালডোজ। ট্রায়োজ আবার সে অ্যালডোজ। তাহলে এর আরেকটা নাম কি হতে পারে? এই অ্যালডোজটার আরেকটা নাম হতে পারে অ্যালডোট্রায়োজ। কি নাম হতে পারে? অ্যালডোট্রায়োজ। ট্রায়োজ। হ্যাঁ, আবার এখানে যদি কিটোজ, একাধারে এরা কি ট্রায়োজ, কিটোজ আবার ট্রায়োজ। তাহলে এই স্ট্রাকচারের নাম এটাও হতে পারে কিটোট্রায়োজ। ঠিক আছে, এটা হলো কিটোট্রায়োজ। তাহলে আমরা এখানে কি বললাম? অ্যালডোট্রায়োজ আর এটা হলো কিটোট্রায়োজ। ওকে, তাহলে অ্যালডোট্রায়োজ কেন নাম হলো বুঝতে পেরেছো? আর এখানে হ্যাঁ স্যার। কিটোট্রায়োজ কেন নাম হলো বুঝতে পেরেছো? কারণ জি ট্রায়োজ স্যার। হলো, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা আসলে টেট্রোজ। টেট্রোজের রাসায়নিক সংকেত এটা। 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় টেট্রোজ। 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হবে টেট্রোজ। উদাহরণ অ্যালডোজ শর্করা হলো ইরিথ্রোজ আর কিটোজ শর্করা হলো ইরিথ্রোলোজ। এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে ডি ইরিথ্রোজ। ডি নামটা কেন আসলো পরে আসতেছি আমরা। আগে দেখো যে এটা 4 কার্বন আছে কিনা, 1 2 3 4, 4টা কার্বন আছে, এই জন্য এটা হলো টেট্রোজ। 1 নম্বরে কার্বনে কি আছে, কোন গ্রুপটা আছে? কিটোন গ্রুপ না অ্যালডিহাইড গ্রুপ? ইরিথ্রোজের 1 নম্বর কার্বনে কি আছে, কোন গ্রুপ? অ্যালডিহাইড। অ্যালডিহাইড। অ্যালডিহাইড।
তাহলে এটা আবার অ্যালডোজও হয়, হয় না? তাহলে এটা একাধারে হ্যাঁ, টেট্রোজ আবার একাধারে অ্যালডোজ। তাহলে এর এর আরেকটা নাম কি হতে পারে? এর আরেকটা নাম কি হতে পারে? একটু আগে আমি বলেছিলাম একাধারে অ্যালডোজ আবার ট্রায়োজ, তখন নামটা কি হয়েছিল? অ্যালডো ট্রায়োজ। এরা একাধারে অ্যালডোট্রায়োল, অ্যালডোজ, এরা একাধারে অ্যালডোজ আবার একাধারে টেট্রোজ, তাহলে কি নাম হবে? অ্যালডোটিট্রোজ। গুড, অ্যালডো টেট্রোজ। ঠিক আছে, তাহলে জি এভাবে স্যার। অ্যালডো টেট্রোজ হবে। হ্যাঁ, আর আমরা এখানে ওই কিটোর শর্করার উদাহরণটা এখানে দিই নাই, ইথ্রোলোজ। ঠিক আছে, আমরা এখানে শুধু ইটা দিয়েছি, অ্যালডো শর্করার উদাহরণটা দিয়েছি। এবার আসবে পেন্টোজ। 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় স্যার পেন্টোজ। ডি, ও শুধু ডি ডি, লিখছেন, ডির মানে কি? হ্যাঁ ডি মানে ওটা আমরা পরে আসছি, ওটা এখন বুঝবো না, ডি মানে একটু পরে বোঝাচ্ছি আমি। পেন্টোজ আচ্ছা স্যার। পরে বা পরের ক্লাসেও বোঝাতে পারি, যেহেতু সময় বেশি নাই। পেন্টোজ, তাহলে 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হবে পেন্টোজ। তাহলে উদাহরণ অ্যালডোজ শর্করা, যেমন জাইলোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ। কিটোজ শর্করা হলো রাইবোলোজ, জাইলোলোজ। তাহলে 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হচ্ছে পেন্টোজ। তাহলে যদি আমরা 5 কার্বন বিশিষ্টতে যাই, এটা হলো 5 কার্বন বিশিষ্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি ডি রাইবোজ। হ্যাঁ, আর এটা হলো 5 কার্বন বিশিষ্ট, এটা হলো হ্যাঁ, এটা হলো রিং স্ট্রাকচার। রিং স্ট্রাকচারটা আমরা আজকে শেখাবো না, নেক্সট ক্লাসে শেখাবো। আপাতত দেখো এটা হলো 5 কার্বন, 5টা কার্বন আছে, আর 1 নম্বরে অ্যালডিহাইড গ্রুপটা আছে। ঠিক আছে, এই জন্য এটা হলো কি অ্যালডো পেন্টোজও বলতে পারি। এটা হলো অ্যালডো পেন্টোজ। ঠিক আছে, এটা হলো অ্যালডো পেন্টোজ। আবার নিচে একটা স্ট্রাকচার দেওয়া আছে, সেটা হলো ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ, কারণ 2 নম্বর কার্বনে একটা হাইড্রোজেন আছে, মানে একটা অক্সিজেন কম আছে। উপরে যেমন 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন বেশি আছে, আর নিচের কার্বনে হ্যাঁ একটা অক্সিজেন কম আছে। তাহলে এটা হলো ডিঅক্সিরাইবোজ, এটাও 5টা কার্বন। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে স্ট্রাকচার গুলো আছে রিং স্ট্রাকচার, এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। তো আজকে লাস্ট একটা জিনিস তোমাদের শেখাই দিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করব, সেটা হলো কাইরাল কার্বন। হোয়াট ইজ কাইরাল কার্বন? কাইরাল কার্বন জিনিসটা কি? যেমন এই গ্লিসারলডিহাইড স্ট্রাকচারে দেখো, গ্লিসারলডিহাইড স্ট্রাকচারে 1 নম্বর কার্বনে হাইড্রোজেন যুক্ত আছে। কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা বন্ধন দ্বারা যুক্ত? কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা বন্ধন দ্বারা যুক্ত থাকে? এক বন্ধনে, 1 বন্ধন। আর অক্সিজেনের সাথে দুই বন্ধনে। 2 বন্ধন দ্বারা। নিচে আবার দেখো কার্বনের সাথে হাইড্রোজেন একটা যুক্ত আছে, হাইড্রোক্সিল একটা যুক্ত আছে। আর উপরের কার্বনের যে অ্যালডিহাইড সেটা একটা যুক্ত আছে, নিচের কার্বনের CH2OH যুক্ত আছে। এখন নিচে 3 নম্বর কার্বনটা দেখো, 3 নম্বর কার্বনে হাইড্রোজেন কয়বার যুক্ত আছে? 2 বার, H2। তাহলে এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়বার যুক্ত আছে? 2 বার। একটা বন্ডে H, আরেকটা বন্ডে H, আর আরেকটা বন্ডে OH। তাহলে আমরা যেটা বলছিলাম কাইরাল কার্বন, বা আমরা এটাকে বলি অপ্রতিসম কার্বন কাকে বলে? যে কার্বন যে কার্বন পরমাণু 4টা বন্ধন, এবং 4টা বন্ধনে 4টা ভিন্ন মৌল বা যৌগ বা যৌগমূলক বা কার্যকরী মূলক যুক্ত থাকে, তাকে আমরা বলবো কাইরাল কার্বন। তাহলে 1 নম্বর কার্বন, এখন যদি কোনো মৌলের সাথে যদি 2টা বন্ড যুক্ত থাকে, সেও কিন্তু কাইরাল কার্বন না। বা কোনো কার্বনের সাথে 2টা মৌল যদি একই থাকে, সেও কাইরাল কার্বন না। তাহলে এখানে 1 নম্বর কার্বন কি কাইরাল কার্বন হবে? না। কারণ অক্সিজেনের জন্য হবে না, অক্সিজেন 2টা বন্ধন দ্বারা যুক্ত আছে। আবার 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা হাইড্রোজেন 2 বার যুক্ত আছে, তাহলে এটাও কাইরাল কার্বন না। এবার 2 নম্বরটা খেয়াল করো, 2 নম্বরে বামে হাইড্রোজেন, ডানে OH, উপরে CHO, নিচে CH2OH। তাহলে 2 নম্বর কার্বনটা হলো কাইরাল কার্বন, কারণ এর 4টা বন্ধন, 4টা বন্ধনে 4টা ভিন্ন ধরনের জিনিস যুক্ত আছে। বুঝতে পেরেছো? স্যার এই যে 4 নাম্বারে মানে 4 দুই নাম্বার কার্বন যে 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে, হ্যাঁ না, ওখানে কি? এখানে তো CH2OH যুক্ত আছে, এখানে তো শুধু কার্বন যুক্ত নাই, CH2OH এটা একটা আলাদা যৌগ। হ্যাঁ, এই জন্য হ্যাঁ স্যার এই বুঝছি। কার্বনটা হলো কাইরাল কার্বন। তাহলে এখানে কয়টা কাইরাল কার্বন আছে? একটা। একটা। 2 নম্বর কার্বনটা হলো কাইরাল কার্বন। বুঝছো? তাহলে কাইরাল কার্বনটা বুঝেছো? জি স্যার। কাইরাল কার্বন কাকে বলে?